This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাল ভারত তখন সদ্য স্বাধীন। সংবিধানের খসড়া লেখার কাজ শুরু হয়েছে। প্রচণ্ড ব্যস্ত ভীমরাও আম্বেদকর। আগে থেকেই ডায়াবেটিসের সমস্যায় জেরবার ছিলেন আম্বেদকর। মাত্রাতিরিক্ত সুগার কিছুতেই বাগে আসতো না। সংবিধান লেখার চাপ শরীরটাকে দিল আরও বিগড়ে। রাত জেগে কাজ করতে করতে পায়ে নিউরোপ্যাথিক ব্যথা শুরু হলো। অগত্যা আম্বেদকর ডাক্তারের কাছে ছুটলেন। ডাক্তার সারদা কবির ওরফে সবিতা। এখনকার মুম্বাই, তখনকার বোম্বের ডাক্তার সারদার কাছে শুরু হলো ডায়াবেটিস আক্রান্ত আম্বেদকরের রুটিন চেক আপ। নিয়মিত ইনসুলিন নিতে হতো, যেতে হতো ডাক্তারের চেম্বারে। ক্রমশ ডাক্তার সারদা কবিরের সঙ্গে বি.আর. আম্বেদকরের সম্পর্ক গভীর হলো। প্রেম থেকে বিয়ে। সারদা কবিরের তখন ৩৯ বছর বয়স, আর আম্বেদকরের বয়স ৫৭ বছর। দেশ স্বাধীন হওয়ার প্রায় এক বছরের মাথায় ১৯৪৮ সালের ১৫ই এপ্রিল আম্বেদকর সারদার বিয়ে হলো। বলে না, প্রেমের ফাঁদ পাতা ভুবনে, কার জন্য যে কোথায় সেই গাড্ডাটা খোঁড়া আছে কেউ বলতে পারবেন না। দেখুন না, নাহলে আজকে সারা দিন যে পরিমাণ হইচই, অদ্ভুতভাবে দেখুন যারা সারাক্ষণ একে অন্যের দিকে ওই তোপ দাগতে অভ্যস্ত আর কি, মানে রাজনৈতিক নেতারা, তারা অদ্ভুতভাবে সবাই সানাই বাজাচ্ছেন। বিকেলে বিয়ের ফুল ফুটছে, ভাবা যায় ওই ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তারের সঙ্গে প্রেম, আর তারপর ৫৭ বছর বয়সে দেখলেন তো দ্বিতীয় বিয়ে করে ফেলেছিলেন আম্বেদকর। পাত্রী ছিলেন ওই ৩৯ বছরের সারদা কবির, যিনি একবার বলেছিলেন যতদিন বাঁচব আম্বেদকর হিসেবে বাঁচব, যেদিন মরবো সেদিন আম্বেদকর হিসেবেই মরব। সোজা সবটা কথা, মানে বি.আর. আম্বেদকরের প্রতি তার, মানে ডাক্তার সারদা কবিরের প্রেমটা এতটাই গভীর ছিল যে আম্বেদকরের বাইরে আর আলাদা কোনো জগতই তিনি দেখতে পাচ্ছিলেন না। এবার আম্বেদকরের জীবনে যেরকম সারদা কবির ছিলেন, সেরকমই তো ওই কাজ করতে করতেই হঠাৎ দিলীপ ঘোষের জীবনেও রিঙ্কু মজুমদার ঢুকে পড়েছেন। দিলীপ ঘোষের স্ত্রী। আজ থেকে দুজনের নাকি মর্নিং ওয়াক করতে গিয়ে আলাপ। ভাবুন, একটা জিনিস মনে হচ্ছিল, নিশ্চয়ই এখন তারা কিছু মনে টনে করবেন না, কিন্তু ঘটনা হচ্ছে যে দেখুন, দুজনেই তারা কোথাও গিয়ে বিজেপির বড়সড় কর্তা, প্রাক্তন সভাপতি, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, আর রিঙ্কু মজুমদার তিনিও তো বিজেপির মহিলা মোর্চার একজন কর্মকর্তা। একজন কর্মকর্তার সাথে দিলীপ ঘোষের যোগাযোগ, আলাপ পার্টিগত কোনো কর্মসূচিতে না, সেটা কি হতে হলো ওই মর্নিং ওয়াক থেকে। মানে এটা নিয়ে দেবাশিস সেন বিরাট আনন্দ পেতে পারেন। ভাগ্যিস ওরকম একটা ইকো পার্কে মর্নিং ওয়াক করার জায়গা তৈরি করেছিলেন। অ্যাটলিস্ট এত বড় একটা কাণ্ড তো বাংলার রাজনীতিতে ঘটে গেল। কিন্তু এটা তো বিজেপির জন্য বেশ অস্বস্তিকর। কেউ হয়তো কবে কোন বিরোধী নেতা বলে বসবেন যে আরে বিজেপিতে কি তাহলে ওই ওপর দিকের কর্মকর্তাদের সাথে বাকি মাঝারি মাপের কর্মকর্তাদের কোনো যোগাযোগই থাকে না, আলাপ ঠালাপ ঘটনাচক্রে হয়। সে যাই হোক, এই সমস্ত আলাপ আলোচনার জাস্ট আর কোনো জায়গা নেই, কারণ সেই আলাপ, তার থেকে ঘনিষ্ঠতা ছিল, এবং আজকে বিয়ে শেষ, বিকেলেই দুজনের বিয়ে সম্পন্ন। কিন্তু এইখানেই কাহানি মে টুইস্ট। দেখো, দুজনেই রাজনৈতিক নেতা। রিঙ্কু মজুমদার, এখন তিনি সেই অর্থে রিঙ্কু ঘোষ, তিনি বিয়ের আগেই কি বলেছেন জানেন? মানে বিয়ের সময় দেখুন কত কিছু লোকে গিফট টিফট চায়, ভাবা যায় না। আর সেখানে তিনি চেয়েছেন, সেটাই হয়তো স্বাভাবিক, কারণ ওই বললাম রাজনৈতিক ব্যক্তিত্ব। রিঙ্কু মজুমদার কোনো রকম রাগ ঢাক গুড়গুড় না করেই বলেছেন তিনি চান বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হন দিলীপ ঘোষ। এবার দেখুন, তার মতে পারফরমেন্স বিচার করলে তার স্বামীর থেকে আর কোনো যোগ্য নেতা বাংলার বিজেপি শিবিরে নেই, এটা তিনি
দিলীপ ঘোষের স্ত্রী হিসেবে বললেন, নাকি বিজেপির একজন মহিলা মোর্চার কর্মকর্তা হিসেবে বললেন? এটাও ভাবার বিষয়। দেখুন, স্ত্রী হিসেবে তার মনে হতেই পারে যে দিলীপ ঘোষ অটোমেটিক চয়েস, পারফেক্ট চয়েস, কিন্তু তিনি যখন রাজনৈতিক একজন কর্মী হিসেবে ভাববেন, তখন তিনি তো এই কথাটা বলা মানে কোথাও গিয়ে বিজেপির ঘরোয়া রাজনীতিটাকেই একটু খুঁচিয়ে দিলেন। তিনি নিজে যেহেতু বিজেপি কর্মী, তাই তার কাছে দিলীপ ঘোষ মানে বিজেপি, বিজেপি মানে দিলীপ ঘোষ হতেই পারে, কিন্তু বাকিদের কাছে তারাও কি আজকে বিয়ের দিন বলে দিলীপ ঘোষের হাতে ওই সভাপতি পদটা এরকমভাবে নিয়ে এসে তুলে দিতে রাজি হবেন? ভাবুন তো, এটা নিয়ে কি কেলেঙ্কারি একটা কাণ্ড ঘটেছে। সৌজন্য বলে একটা ব্যাপার আছে, কিন্তু রাজনীতিতে সৌজন্য কি সবসময় চলে? বিয়ের পর দিলীপ ঘোষকে কি কেমন দেখতে চান? ওনাকে যেরকম দেখছি আরো বেশি, ওনাকে আরো প্রোঅ্যাক্টিভ পলিটিশিয়ান হিসেবে আমি দেখতে চাই। রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দেখতে চান? দ্যাট উড বি আওয়ার গোল্ডেন ফরচুনেট, নট মাই, মানে বেঙ্গলবাসীর কাছে সেটা গোল্ডেন ফরচুনেট হবে উনি যদি প্রেসিডেন্ট হন, বিকজ ওনার সাবস্টিটিউট এখন অবধি লাস্ট 5-6 ইয়ার্সে তো দেখতে পাচ্ছি না ওনার সাবস্টিটিউট। দিলীপ বাবুর এই বিয়েটা কিন্তু শুধু বিয়ে নয়, এটা একটা বিদ্রোহ, এটা একটা প্রতিবাদ। এবং দিলীপ বাবুকে যে অপমান, যে কোণঠাসা, যে পদচ্যুতি যেগুলো তার পার্টি করে এসছে, তার মধ্যে থেকে দিলীপ বাবুর যে শূন্যতাটা তৈরি হয়েছিল, সেই শূন্যতাটা ভরাট করার প্রতিবাদের প্রতীক হয়ে রিঙ্কু বৌদি দিলীপ দার জীবনে টুক করে ঢুকে পড়েছে। স্ত্রী যখন কেউ হয়, সে চায় যে তার জীবন সঙ্গিনী অনেক কিছু হোক, অতএব সেটা তার মনের ইচ্ছা, অতএব সেই বিষয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। দেখুন, বিয়ের দিন, শুভ দিন, তাও একটা অপ্রিয় কথা বোধহয় বলেই ফেলেছেন রিঙ্কু মজুমদার। এবং খেয়াল করে দেখুন কথাটার অভিঘাত কতটা ব্যাপক হতে পারে অন্তত বিজেপির ক্ষেত্রে। গত 5-6 বছরে দিলীপ ঘোষের কোনো সাবস্টিটিউট নাকি বাংলার বিজেপিতে তার চোখে পড়েনি। তার মানে ভাবুন, বিজেপির বর্তমান রাজ্য সভাপতি মানে সুকান্ত মজুমদার, অথবা ধরুন এই চারপাশে যারা ঘুরে টুরে বেড়াচ্ছেন, যারা লড়াই করে বেড়াচ্ছেন, শুভেন্দু অধিকারীর মতো লোকজন, তাদের কাউকেই দিলীপ ঘোষের কাছাকাছি বলে মনে করছেন না তিনি। এবার তার চিন্তাভাবনা ঠিক কিনা সেটা তো বিজেপির হায়ার কোর্ট ঠিক করবে, অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তারাই সর্বেসর্বা, তারাই ঠিক করবেন যে রিঙ্কু মজুমদারের স্বপ্ন পূরণ হবে কিনা, তৃতীয়বারের জন্য দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হবেন কি হবেন না। কিন্তু দেখুন, এইটা মাঝখান থেকে কিন্তু যাই বলুন বিরোধীদের কাছে একটা সুযোগ হয়ে গেল। এই যে শুনলেন, কোথাও গিয়ে কুণাল ঘোষ বলছেন যে এটা তার বিদ্রোহ, এটা মানে তার সঙ্গে একটা সহানুভূতির ভাব দেখিয়ে এই বিয়ের দিনে শুভেচ্ছা জানানোর ফাঁকে চিমটি কাটার যে জায়গাটা, সেটা কিন্তু তারা বিন্দুমাত্র ওয়েস্ট করেননি। দেখুন, মুখ্যমন্ত্রী নিজেও কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন। এবার দেখুন, একজন রাজনীতিক, তিনি বাংলার রাজনীতিতে অবশ্যই অন্য দলের লোক হলেও একই সঙ্গে তো তারা রাজনীতি করেন, ফলে তাকে যে শুভেচ্ছা জানাবেন মুখ্যমন্ত্রীর মধ্যে তো কোনো অন্যায় কিছু নেই। কিন্তু খেয়াল করে দেখুন, কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিও কি একটু দিলীপ ঘোষ বাড়তি সদয় হলেন না? মানে এই যে যেটা কুণাল ঘোষ যে সহানুভূতি তার প্রতি দেখাচ্ছেন, এরকম একটা পরোক্ষ সহানুভূতি দিলীপ ঘোষও কি এখানকার মুখ্যমন্ত্রী বা তৃণমূল বা সরকারের প্রতি দেখাননি? এবং একই সঙ্গে উল্টো একটা দিকও কি তিনি করেননি? মানে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি কি একদিনের জন্য হলেও বিজেপিকে এই বর্তমান পরিস্থিতির থেকে একটু দূরে সরিয়ে দিলেন না? আফটার অল বিয়ে বলে কথা, চারপাশে যা ঘটছে, যখন কোথাও গিয়ে ওই বৈষ্ণবনগরে ঘর ছাড়ারা হাহাকার করছেন, যখন সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় এখনও বহু পরিবারে কান্নার রোল, যখন চাকরিহারারা চারপাশে ধর্ণা দিয়ে বেড়াচ্ছেন, ঠিক সেই সময় যখন আন্দোলনটা একটা তুঙ্গে ওঠার কথা, যখন রাজ্যপাল তিনি ছুটে যাচ্ছেন বিভিন্ন উপদ্রুত এলাকায় শরণার্থী শিবিরে, ঠিক সেই সময় এই যে দিলীপ ঘোষের বিয়ে করে ফেলাটা, এটা কোথাও গিয়ে বিজেপিকে ওই আসল ইস্যুগুলোর থেকে
অন্তত একটা দিন ভুলে থাকতে বাধ্য করলো কিনা বলুন, এবং এটা তাদের রাজনৈতিক ক্ষতি কিনা বলুন। একটা দিন হলেও তাদের সতীর্থ তো তার এরকম একটা বিয়ের অনুষ্ঠান, ফলে বিজেপির সমস্ত লোকজনকে আজকে একটু বিয়ের আবহাওয়ায় মানে সানাইয়ের সুরে মজে থাকতে হবে। আজকে তো অন্তত তাদের কানে ওই হাহাকারগুলো ঢুকবে না। এটাই কি শাসক দলের জন্য কম প্রাপ্তি নাকি? আরে অস্বস্তি তো কি খানিকক্ষণের জন্য, সবার নজর তো ঘুরে গেল। এই নজর ঘোরাটা কিন্তু শাসক দল ভয়ানক উপভোগ করে যে কোনো জায়গায়, কিন্তু এর পাশাপাশি এই স্বস্তিটা যদি শাসক দল পেয়ে থাকে, ওই একটা অস্বস্তি বিজেপি বললাম পেল, আর তার সঙ্গে আরও একটা অস্বস্তিও কি ওইখানে তুলে দিলেন না রিঙ্কু মজুমদার। এই রকম দিনে সভাপতিত্ব নিয়ে এত বড় একটা প্রশ্ন তুলে দিলেন। এবার সুকান্ত মজুমদারকে এই মুহূর্তে বাছাই করে রাখা হবে কিনা বা তার জায়গায় অন্য কাউকে বাছাই করা হবে কিনা, এগুলো তো কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার, কিন্তু কাজটা এই বাছাইয়ের কাজটা এই মুহূর্তে এ রাজ্যের ক্ষেত্রে যে অত্যন্ত জটিল কাজ, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। অঙ্কে একটু ইধার উদার হয়ে গেলেই তো দলের সংগঠনে তার প্রভাব পড়বে, অথবা আসন্ন বিধানসভা ভোটে তার প্রভাব পড়বে। নিশ্চয়ই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হিসেবের মধ্যে আছে, মাথায় আছে। তাই অন্যান্য রাজ্যের সভাপতি ঠিক করে ফেললেও তারা বাংলার সভাপতি বাছার ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়ো করতে চাইছেন না, কারণ বর্তমান পরিস্থিতিতে কোথায় কার সঙ্গে কি সম্পর্ক, কোথায় কার সঙ্গে কি গণ্ডগোল হতে পারে, কাকে দায়িত্ব দিলে, এবং সেই ফাঁক ফোকরগুলো বা সেই গণ্ডগোলগুলো কতটা ধাক্কা দেবে তাদের পারফরমেন্সে এই ভোটের বাজারে, সেটার একটা ধারণা তো কেন্দ্রীয় বিজেপির হয়েই গেছে। চটজলদি কিছু করতে চাইলে বিধানসভা ভোটের আগে নতুন করে বরঞ্চ ফাঁক ফোকর তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, আশঙ্কা তাদের ক্ষেত্রে। নিশ্চয়ই এটা দিল্লির ওই বিজেপি সদর দপ্তরে যারা বসে আছেন তারা জানেন। এটা এত বড় সিদ্ধান্ত, জীবনে নতুন অধ্যায়ের শুরু, এই রকম সময়ে যখন দিলীপ ঘোষের জীবনে ওয়েল উইশারদের কোনো অভাবই হচ্ছে না, দিল্লি থেকে কলকাতা যেখানে যত রাজনৈতিক নেতা রয়েছেন তারা সবাই সারাদিন বিবাহ অভিযানে শরিক হচ্ছেন, মানে সোজা কথায় সানাইয়ের সুর সেটা তো চারপাশে গম গম করছে। হ্যাঁ, শুধু একটাই সমস্যা জানেন তো, সানাইয়ের সুরে সবাই মেতে আছে, আমরাও মেতে আছি, কিন্তু কেউ কেউ কি ভুলতে পারছেন ওই হাহাকারের শব্দগুলো? সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। দিলীপদা এতদিনে রবীন্দ্রনাথকে উপলব্ধি করতে পেরেছেন। এই এতদিন পরে যে ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে তার জন্য আমার শুভেচ্ছা রইল। বিবাহ না হওয়ার কারণে হয়েছিল, সব অস্থিরতা কমে যাবে এবার, এটাই আশা করি। আর মহিলা সংক্রান্ত তার যে দৃষ্টিভঙ্গি বা তার বক্তব্য, সেগুলো নিশ্চয়ই এবার তিনি বিরত হবেন। বাড়ি থেকে আমার ধারণা সেন্সরশিপ থাকবে। সংসার মানে সং সেজে থাকাই যেখানে সার, সেটাই হলো সংসার। আপনি সং সেজে থাকতে পারবেন তো? সাকসেসফুল ম্যান থাকতে গেলে বইয়ের কথা শুনে চলতে হবে, এটা কিন্তু আমি বলে দিলাম। বইয়ের সঙ্গে যদি ঝগড়া করে আর বেশি ওই পেশি দেখায় হাতের, তাহলে কিন্তু মুশকিল আছে। দিলীপ ঘোষের নতুন জীবনের যে সেতুবন্ধন, তাতে এই ইকো পার্ক মেড বাই মমতা ব্যানার্জি, এইটার যদি উনি এর না স্বীকার করেন তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক হবে। দিলীপদাকে আরেকটু অনুরোধ করব যে ওনার একটা সহকর্মী আছেন, তার একটু মাথা খারাপ, সেও অকৃতদার, তার বিষয়টি একটু দিলীপদার ভাবার জন্য অনুরোধ করব। নিশ্চিত উনি বুঝতে পেরেছেন। দুঃখ হচ্ছে আমাদের কাউকে নিমন্ত্রণ করেনি। আমাদের যদি একটু নিমন্ত্রণ করতে ভালো হতো, দিলীপদার বিয়েতে খাওয়ার খুব ইচ্ছা ছিল। আমন্ত্রণটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি অন্তরের অন্তঃস্থল থেকে দিলীপদাকে তার আগামী জীবনের জন্য তার শুভকামনা। এই সাহস দেখাতে পেরেছেন দলের বিরোধিতা সত্ত্বেও। দল থেকে বারণ করা হয়েছিল কিন্তু উনি মানেননি। আমি তাকে এই ক্ষেত্রে অন্তত গোলাপি পাঠাবো। দেখুন, বিয়ে বিষয়টা একদম ব্যক্তিগত বিষয়। কে কবে বিয়ে করবেন সেটা নিয়ে সত্যি বাকি আর কারোর কিছু বলার থাকে না। এবার সেটা নিয়ে সত্যি কথা বলতে কি আজকে এইভাবে আপনাদের সামনে এত কথা বলারও তো সত্যি কোনো মানে হয় না। কে কি বলছেন না বলছেন, এই যে দিব্য আপনাদের শোনালাম বেশ অনেকটা সময়, তার কারণ কি, এই যে শুভেচ্ছা বার্তাগুলো শুনলেন, সবাই রাজনীতিক, হয়তো প্রতিপক্ষ দলে শুভেচ্ছা জানিয়েছেন, বিয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন,
আরেকবার শুভেচ্ছা বার্তাগুলোকে ভেবে দেখুন, প্রত্যেকটা বার্তার মধ্যে একটা রাজনৈতিক বার্তাও রয়েছে। সেটা শুধু বিয়ের শুভেচ্ছা না, রাজনৈতিক বার্তাও বটে, এবং সূক্ষ্ম খোঁচাগুলোও রয়েছে। এইটাই হচ্ছে মজা। রাজনীতি এমনিতে খুব তেতো ব্যাপার, সেখানে বিয়ের মতো একটা বিষয় বেশ একটা মিষ্টি মিষ্টি ব্যাপার, কিন্তু দিলীপ ঘোষের বিয়েকে কেন্দ্র করে রাজনৈতিক নেতারা যেটা দিলেন সেটা অনেকটা কিন্তু ওই সুগার কোটেড কুইনাইনের মতো, ওপরে মিষ্টি ভেতরে তেতো। দেখুন, এমনিতে দিলীপ ঘোষ, তার এই বিয়ে এবং তার বর্তমান ভূমিকা, এগুলো প্রত্যেকটা, এগুলোর মধ্যে অনেকগুলো টাইমিং, মানে রাজনীতিতে টাইমিংটা তো ভীষণ ইম্পর্টেন্ট। এই তার এই বিয়ের সময় সবকটা কিন্তু খুব ইঙ্গিতবাহী। এমনিতে তিনি আরএসএসের প্রচারক, এবার বিয়ে করে ফেললেন, মানে আর সংঘের ওই দায়িত্বে থাকতে পারবেন না। এটাও তার মানে তিনি অত্যন্ত ভেবেচিন্তে নিয়েছেন। ওই জায়গায় তার প্রয়োজন ফুরিয়েছে, বা ওখানে তার জায়গা আর নেই, অথবা তিনি নিজে ডিজোন করলেন, এর কোনো একটা নিশ্চয়ই হচ্ছে। এবার এর সঙ্গে সঙ্গে এই চারপাশে এই সবাই মিলে যেভাবে ঝাঁপিয়ে পড়লেন, রাজনৈতিক নেতার থেকে শুরু করে প্রত্যেকে, এবং যে বার্তাগুলো দিলেন একটুখানি হালকা ঘোরানো বার্তা, তার কারণ কি জানেন? কারণ এই যে চারপাশে যা হলো তাই নিয়ে দেখে মনে হলো কি, রাজ্যে এই বিয়ে ছাড়া আর কোনো ঘটনাই নেই। সত্যিই তো, এই যে এতগুলো কথা আপনাদের বলছি, এতক্ষণ ধরে আলোচনা করছি, এবং একটা বিয়েকে কেন্দ্র করে রাজনৈতিক একটা যে বার্তা এবং বিশ্লেষণের জায়গা আছে সেটা তুলে ধরছি। কিন্তু এর বাইরে সোশ্যাল মিডিয়ায় দেখুন কি মনে হবে, রিয়েলিটি শো চলছে। চারপাশে যেভাবে সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে, মনে হচ্ছে রাজ্যে কোথাও কোনো অশান্তি হয়নি, কোথাও আধা সেনা নামেনি, কোথাও মানুষজন ঘর ছাড়া হননি, রাজ্যে কারো চাকরি যায়নি। শুধু এই মুহূর্তে সব থেকে বড় বিষয়, একজন বিয়ে করছে। এটাই এই মুহূর্তে সব থেকে বড় আলোচ্য বিষয় এবং সবার আগ্রহের বিষয়। ভাবা যায়, মানুষের চোখে দাঙ্গা হাঙ্গামা, হিংসের থেকে দুর্নীতি, সবটাই কি তাহলে রিয়েলিটি শো? এবং তার সঙ্গে বিয়ে, এটাকে কি সাধারণ মানুষের মতিভ্রম বলবো, নাকি রাজনৈতিক নেতাদের তৈরি করে দেওয়া দৃষ্টিভঙ্গি? দেখুন, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তেতো মনে হবে, কিন্তু কিছু কথা তো বলতেই হবে, যে কথাগুলো আপনারা জানেন। এরকম দিনে যখন সানাইয়ের সুর চারপাশে বাংলার আকাশে বাকাশে গুঞ্জিত হচ্ছে, তখন না বললেই নয়। আচ্ছা, সন্দেশের স্বাদ কি বলুন তো? ভাবছেন তো এটা কি কথা হলো, এটা একটা প্রশ্ন হলো মশাই। সন্দেশ খেতে যে মিষ্টি লাগে সেটা কে না জানে, আমিও জানি। কিন্তু উত্তর 24 পরগনার অশোকনগরের একটা নির্দিষ্ট দোকানের সন্দেশ কারোর কারোর তেতোও লাগতে পারে। কারণ অশোকনগরের ওই দোকানে যে সন্দেশগুলো বিক্রি হচ্ছে না, তার মধ্যে দুরকম সন্দেশ রয়েছে, যোগ্য সন্দেশ আর অযোগ্য সন্দেশ। এবার কোন সন্দেশের বিক্রি বেশি, এটার মাধ্যমে জনতার মনটা বুঝতে পারবেন কিনা নেতারা, এ সমস্ত বিষয়ে প্রশ্ন করে কোনো জাস্ট লাভ নেই। আপনারাও জানেন কোন সন্দেশটা বেশি বিক্রি হবে, এবং সেটা দেখে আলাদা করে আর কি শাসক দলের নেতাদের বুঝতে হবে না, বা অন্য নেতাদেরও বুঝতে হবে না যে জনমানসে এই চাকরি দুর্নীতির প্রভাব আদৌ পড়েছে কি পড়েনি, ওটা আলাদা কথা। যেটা বোঝার সেটা হচ্ছে যখন ওই মিষ্টির দোকানে ওই সন্দেশের মধ্যেও এই যোগ্য অযোগ্যের প্রশ্নটা ঢুকে পড়ে, তখন কোথাও গিয়ে হয়তো ভবিষ্যতে এটা বুঝে যাবে যে আমাদের রাজনৈতিক যে ডিকশনারি আছে না, বা আমাদের সমস্ত কিছুই, আমাদের জীবনের যে ডিকশনারি, সেটাতে এরপর থেকে এই যোগ্য অযোগ্য শব্দটা একটা আলাদা মানে নিয়ে উপস্থিত হবে। যেহেতু সন্দেশ মানে একটা বার্তা, সেই সমাজে আমি একটা বার্তা দিতে যাচ্ছি, যারা যোগ্য শিক্ষক তারা যোগ্যভাবে তারা কর্মসংস্থানে ফিরে আসে। যোগ্য মিষ্টিটাই কম্পারেটিভলি বেশি বিক্রি হচ্ছে, অযোগ্যটা হচ্ছেই না বলতে গেলে। চারপাশে সারাক্ষণ জানিয়ে এই আলোচনা চারপাশে যা চলছে না, তাতে মনে হবে সেই গানটা, শুধু বিষ দাও, অমৃত চাই না। অমৃত চাই না বলতে পারি, কিন্তু অমৃত পেলেও মন্দ হয় না, অন্তত কিছু যদি হয় আর কি। কিন্তু মুশকিল কি জানেন, এই সমস্ত অমৃত সন্ধানের মধ্যেই তো ওই গরলের ছোঁয়াটা থাকে।
আর তাতে সব থেকে বেশি ঝামেলায় কারা পড়ে জানেন? সেই সময়টার কথা ভাবুন, যখন ওই সমুদ্র মন্থন হয়েছিল, দেব আর অসুর সবাই মিলে টানাটানি করলো, কার অবস্থা টাইট হলো? বাসুকীর। তাকেই তো, ওই বাসুকী নাককেই তো ধরে দড়ির মতো করে ওরকমভাবে দুদল মিলে টানাটানি করলো। তার কথা কেউ ভেবেছে কোনো দিন? এই বাসুকী নাগের মতো ওই কাদের অবস্থা বলুন তো এই মুহূর্তে ওই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের, আরও নির্দিষ্ট করে বললে ওই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, যারা নিজেদের কৃতিত্বে নিজেদের মেধার জোরে চাকরিটা পেয়েছিলেন, অথচ তারাই চাকরি হারিয়েছেন। তাদের টানাটানি করেই ভোটের অমৃত কেড়ে নিতে চাইছে এখন রাজনৈতিক দলগুলো, যাদের চাকরিটা অন কন্ডিশন টিকে আছে, মানে শর্তাধীন, মানে যাদের বলে দেওয়া হচ্ছে চাকরি করছেন, চাকরি আছে আপনাদের, কিন্তু ওই ডিসেম্বর পর্যন্ত, 31শে ডিসেম্বর পর্যন্ত। তারপর আপনাদের জন্য একটা প্রাক্তন রাখা রয়েছে, ওই শিক্ষক থাকবেন, প্রাক্তন শিক্ষক। এরপরেও তারা মনের জোর করে নিজেরা বাড়তি উদ্যম নিয়ে তারা পড়াতে যাবেন। যখন তাদের সামনে ছাত্রছাত্রীরা পড়ে থাকবেন, দেখবেন তাদের টিচারকে এবং ভাববেন মনে মনে, বা কখনো হয়তো জিজ্ঞেসও করে ফেলবেন, স্যার বা ম্যাডাম আপনাদের চাকরিটা চলেই গেল। এবং এই আক্ষেপ বা যদি জিজ্ঞেস নাও করেন, তারা যখন সামনে ছাত্রছাত্রীদের দেখবেন, তারা কিন্তু তাদের প্রত্যেকের মুখে এই প্রশ্নটা দেখতে পাবে। কি অবস্থা মানসিক বুঝতে পারছেন? এইভাবে পড়ানো সম্ভব? এই মানুষগুলোই তো নবান্ন অভিযান ডেকেছেন আগামী সপ্তাহে, যে নবান্ন অভিযানে তারা সৌরভ গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন। কেন সৌরভ গঙ্গোপাধ্যায়? ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক, বাংলার আইকন, রোল মডেল, তাকে সঙ্গে নিয়ে যেতে চাওয়া কি শুধুই নজর কাড়ার জন্য, নাকি তাদের হয়তো কোথাও গিয়ে মনে হয়েছিল যে সৌরভ গাঙ্গুলিও যদি যান, সবাই হয়তো বুঝবেন যে সমাজের সমস্ত স্তরে এই বার্তাটা চলে গেছে, এবং এটাও তারা ভাবতে পারেন সৌরভ গাঙ্গুলি যদি তাদের হয়ে বলেন, তাহলে হয়তো তাদের কিছু একটা হবে। মানে সোজা কথায় খড়কুটো, কোথাও কোনো কিছু তারা ছাড়তে রাজি নন। কতটা মনের অবস্থা হলে এরকম ভাবা যায় জানেন? কিন্তু আজ সৌরভ ওই চাকরিহারা ঐক্য মঞ্চকে জানিয়ে দিয়েছেন যে তিনি এসবের মধ্যে জড়াতে চান না। সত্যিই তো, দুম করে সৌরভ গাঙ্গুলি কখনো এই সমস্ত রাজনৈতিক বিষয় টিষয়ের মধ্যে থাকেন না, এই চাওয়া পাওয়ার মধ্যে থাকেন না, এই সমস্ত থেকে তো বটেই দূরে থাকেন। কখনো তাকে কেউ কখনো দেখেননি এসবের মধ্যে ঢুকতে। এত কিছু তো ঘটে গেছে সাম্প্রতিককালে। সৌরভ গাঙ্গুলির হয়তো মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট যখন আপাতত একটু স্বস্তি দিয়েছে, আগামী 9 মাস যখন বেশিরভাগ চাকরিহারা চাকরি কন্টিনিউ করতে পারবেন, তখন নবান্ন অভিযানের তো তেমন আর কোনো গুরুত্ব থাকছে না। অথবা সৌরভ গাঙ্গুলি এটাও মনে হতে পারে, যেটা স্বাভাবিক, যে জিনিসটা তার কোর্টের বল নয় সেটা তিনি খেলতে যাবেনই বা কেন? সুপ্রিম কোর্ট যখন বলেই দিয়েছে যে 31শে ডিসেম্বরের পর এই প্যানেল বাতিল হবে, তখন নবান্ন গিয়ে তো তিনি বিশেষ কিছুই করতে পারবেন না, কারণ ওটা নবান্নের করণীয় নেই। কারণ আলটিমেটলি রাজ্য সরকারেরও তো কিছু করণীয় নেই। রাজ্য যতই মানবিক হোক, সবার ওপরে তো সুপ্রিম কোর্ট, আদালত যা বলবে রাজ্যকে সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এবার দেখুন, সৌরভের কি মনে হচ্ছে সেটা সৌরভই জানেন, কিন্তু রাজ্যের যেটা করণীয় সেটাও কিন্তু রাজ্যের জন্য বেশ কঠিন। আপাতত তাদেরও তো বাছাই করতে হবে, পরবর্তী শিক্ষক নেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। যাদের বাতিলই হয়ে গেছেন অযোগ্য বলে, তাদের কাছ থেকে টাকা পয়সা মানে মাইনেপত্র ফেরত চাইতে হবে। কাজ কি কম? তবে আপাতত অনুমতি দেওয়ার পরেও কিন্তু স্কুলে যেতে চাইছেন না ওই 26,000-এর মধ্যে থাকা অনেক শিক্ষক শিক্ষিকায়, তারা স্থায়ী সমাধান চাইছেন। আর বাকিরা বলছেন স্কুলে গেলেও আন্দোলনের রাস্তা থেকে তারা সরবেন না, ফের পরীক্ষাতেও বসবেন না। অর্থাৎ বিধানসভা ভোটের কথা মাথায় রেখে রাজ্য আদালতে যতই সময় কিনতে চাক, অপেক্ষার ফল তেতো হওয়াটাই মনে হচ্ছে ভবিতব্য। এপ্রিল 2024, 3টে হার্ড ডিস্কে থাকা ওএমআর-শিট ওয়েবসাইটে তোলার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। 1 বছর পার, এখনও 2016-র এসএসসি পরীক্ষার্থীদের ওএমআর-শিট জনতার সামনে আনেনি এসএসসি। আর কবে? 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর-শিট দ্রুত সামনে আনা হোক, এই দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখালেন শিলিগুড়ির ভুক্তভোগী শিক্ষকরা। রাস্তায় বসে পড়লেন। সুপ্রিম কোর্টের নির্দেশে 9 মাস স্কুলে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন
তবুও স্কুলে যেতে নারাজ এদের অনেকেই। এখন তো আমরা ভাবছি কি আমরা এখনো স্কুল যাব না, স্কুলে আমরা এই মুহূর্তে যাচ্ছি না। কালকে যেটা দিয়েছে সেটা একটা জাস্ট স্কুল একাডেমিক চালানোর জন্য, আমাদের ফিউচার তো সিকিউর হলো না। দাবি একটাই, যারা সত্যিই যোগ্য তাদের আলাদা তালিকা জমা দিক এসএসসি, যাতে পাকা চাকরিটা থেকে যায়। সবাই তাকিয়ে রয়েছেন রিভিউ পিটিশনের দিকে। যে 22 লক্ষ ওএমআর যেটা রয়েছে তার মিরর ইমেজ প্রকাশ করতে হবে এবং আমরা যারা যোগ্য তাদেরকে সার্টিফাইড করতে হবে। সেই সার্টিফাইড কপি নিয়ে আমাদেরকে সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের পরবর্তীকালে যদি রিভিউ পিটিশন দাখিল করে তাহলে সেখান থেকে আমরা হয়তো যোগ্যভাবে ফিরে আসতে পারবো। অবশ্য সবাই যে স্কুলে যাবেন না এমন নয়, স্কুলে পড়াবেন, আন্দোলনও চালাবেন এমন সুরও রয়েছে। মানে সুপ্রিম কোর্ট যখন আমাদেরকে বলেছে যেতে, অবশ্যই আমরা যাব। আমরা যেরকম কর্মও করব তার সাথে আমাদের যে আন্দোলন সেটাকে আমরা ছাড়বো না। আমরা আন্দোলনটা চালিয়ে যাব, এটা আমরা বলতে পারি। আন্দোলনের পাশাপাশি আমরা যা করার করব। পায়ের তলার মাটি সরেছে, কিন্তু আন্দোলনের মাটি কামড়ে পড়ে থাকতে মরিয়া সবাই। রাজনৈতিক দলগুলোকে দূরে থাকার বার্তাই দিচ্ছেন ভুক্তভোগীরা। রাজনীতি করার জন্য কিন্তু তাদের অনেক প্ল্যাটফর্ম পড়ে আছে, এই বিষয়টাকে নিয়ে অন্ততপক্ষে রাজনীতি না করাটাই মনে হয় ভালো। তবে আশাটা মরেনি এখনো। শিক্ষা দপ্তর রিভিউ পিটিশন করতে পারে, চাকরিহারারা রিভিউ পিটিশন করতে পারে, এসএসসি জানিয়েছে তারা রিভিউ পিটিশন দেবে, কিন্তু কবে? 3 মাস সময় রয়েছে হাতে। 3রা এপ্রিল রায় হয়েছে, 13ই মে। এর মধ্যে আবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার মেয়াদ ফুরিয়ে যাচ্ছে। পরবর্তী প্রধান বিচারপতি হবেন বি.আর. গভাই। এবার বিচারপতি চন্দ্রচূড়ের আমলে মামলা সুপ্রিম কোর্টে পৌঁছেছিল, বিচারপতি সঞ্জীব খান্নার আমলে চাকরি বাতিল হলো। এবার বিচারপতি গভাই রিপিট পিটিশন শুনবেন আর কি। হতেই পারে এরকম, কিন্তু ভাবা যায় এরকম 3জন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই গোটা বিষয়টার মধ্যে জড়িয়ে গেলেন। কিন্তু ব্যাপারটা ছোটোখাটো নয়, এর থেকেই বোঝা যাচ্ছে অদ্ভুতভাবে গোটা বিষয়গুলো একটা অন্য মাত্রা পাচ্ছে। দেখুন, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আপাতত ওই ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে করা মামলাগুলো শুনছেন। তার মানে নিয়োগ দুর্নীতির অধর্ম আর ওয়াকফের ধর্ম সব মীমাংসাই সুপ্রিম কোর্টে হবে। এই নিয়েই তো গোল বেঁধেছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তো তুমুল তর্ক জুড়ে দিয়েছেন। সোজা কথা, সংসদে পাশ হওয়া রাষ্ট্রপতির সই হওয়া আইনের বিচার কি করে এভাবে আদালতে হয়? সুপ্রিম কোর্ট নাকি সুপার পার্লামেন্ট? এই প্রশ্নটাও তো ছুড়ে দিয়েছেন উপরাষ্ট্রপতি। দেখুন, জগদীপ ধনখড়ের সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে, তিনি তার যা মনে হচ্ছে সেটা বলতেই পারেন। কিন্তু কিছু কিছু মানুষ তো রয়েছেন যারা কিছু না বললেও অনেক কিছু জল্পনা ছড়ায়। যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের বাসভবনে দাউদি বোহরা সম্প্রদায়ের ধর্মগুরুদের তিনি আমন্ত্রণ জানিয়েছেন। এবার মুসলিমদের মধ্যেও সংখ্যালঘু এই দাউদি বোহরা সম্প্রদায়, এদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক কিন্তু অত্যন্ত গভীর। মোদী মিশরে গিয়ে এই বোহরাদের মসজিদেই গেছিলেন, অনেকটা ওই বাংলাদেশে গিয়ে সেখানে সে মনে আছে ওরাকান্দিতে মতুয়াদের মূল মন্দিরে গেছিলেন, সেই রকম ঘটনা আর কি। সেই বোহরা ধর্মগুরুরা প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে ওয়াকফ সংশোধনী আইনকে সাধুবাদ জানালেন। খেয়াল করে দেখুন, দেশ জুড়ে বিভিন্ন জায়গায় এই ওয়াকফ সংশোধনীকে কেন্দ্র করে যে মুসলিমদের বিভিন্ন প্রতিবাদ সংগঠিত হচ্ছে, যেটা একমাত্র বাংলাতে এরকম হিংসাত্মক হয়েছে আর কি, বাকি জায়গায় হয়নি, কিন্তু প্রতিবাদটা হচ্ছে। ঠিক সেই প্রেক্ষাপটে গিয়ে একদল মুসলিম প্রধানমন্ত্রীর কাছে গিয়ে এই সংশোধনী আইনকে স্বাগত জানালেন, সাধুবাদ জানালেন, বলেন এর ফলে তাদের মতো কোণঠাসা মুসলিম সম্প্রদায়ের উপকার হবে। पार्लियामेंट में आपने फरमाया कि माइनॉरिटी के अंदर जो माइनर है उनके लिए ये वक्फा कानून बना है और हम अपने आप को वही मानते हैं। गुजरात में हमारी बहुत सी वक्फ की प्रॉपर्टी है जिसमें एनक्रोचमेंट हुआ है। कोई भी आदमी कोई भी फील्ड में हो, आज की तारीख में सब बात सच्ची ये है कि वो आदमी को अपने फील्ड का मोदी बनना है। नज़र में उतरना कमाल होता है, नफस में बिखरना कमाल होता है, बुलंदियों पर पहुंच जाना कोई कमाल नहीं होता, बुलंदियों पे ठहरना कमाल होता है। क्या दौलत है आपके लफ्ज़ों में, ऐसी क्या दौलत है आपके लफ्ज़ों में, आप जब भी बात करते हैं दिल खरीद लेते हैं। आपकी हम्बलनेस, आपकी ह्यूमिलिटी साहेब लाजवाब है। हमारा माइम केवाई छे साहेब जे नमा रब ने गमा साहेब, तुम्हारा तो नाम माज नमो छे। দেখেন, দাউদি বোহরারা শিয়া মুসলিমদের ইসমাইলি শাখা,
বিশ্বের 40টা দেশে তারা রয়েছেন, কিন্তু সংখ্যায় কম, তাই মুসলিম সমাজে তারা কোণঠাসা। এবার প্রভাবশালী শাখাগুলোর নেতারা বলেন বোহরা আবার কারা। ঠিক একই অবস্থা ওই চিস্তিদের। আজমের শরীফ কেন্দ্রিক সুফি সম্প্রদায়, তাদের একজন সৈয়দ নাসিরুদ্দিন চিস্তিও এই ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করেছেন। তার মানে কি দাঁড়ালো? মোদি বোহরাদের সামনে এনে দেশ এবং গোটা বিশ্বকে বার্তা দিচ্ছেন, এক, মুসলিমদের মধ্যেও যারা কোণঠাসা তারা তাকে ভালোবাসেন, বিশ্বাস করেন, আর দুই, ওয়াকফ আইন সংশোধন মুসলিমদেরই উপকারে আসবে, এবং তিন, যারা এই ওয়াকফ সংশোধনের বিরোধিতা করছেন তারাই ভারতের মুসলিম সমাজের শেষ কথা নয়। এটাই কি বলে? বহু মেরুকরণ। ডিভাইড অ্যান্ড রুল বলে না, এটা ডিভিশন আফটার ডিভিশন। এর শেষ প্রয়োগ কোথায় দেখেছি? উত্তরপ্রদেশে। খেয়াল করে দেখুন, সেখানে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ছিলেন কুমারী মায়াবতী, আর এখন ওই দলিত কি বেটি প্রায় অপ্রাসঙ্গিক। কারণ অতি দলিত জাতব ভোট ব্যাংকের মেরুকরণ ঘটিয়ে দলিত ভোট ব্যাংকটাই ভেঙে দিয়েছেন যোগী আদিত্যনাথ। তবে কৌশলটার জনক তিনি নন, ইংরেজরা। স্বাধীনতাকামী ওই ভারতীয়দের মধ্যে এক উচ্চাকাঙ্ক্ষী গদ্দারকে তারা খুঁজে বের করেছিলেন, যার চলাফেরা, কথাবার্তা, এমনকি খাওয়া দাওয়া সব ব্রিটিশদের মতো, কিন্তু জাতিগত পরিচয় মুসলিম। সেই জিন্নাকে ফুঁসলিয়ে ইংরেজরা কংগ্রেসে বিভেদ ঘটিয়ে দিয়েছিল। খিলাফত আন্দোলনের পর জিন্না আলাদা পথ নিলেন, আর তারপর গোল টেবিল বৈঠক থেকে শুরু করে একাধিকবার কংগ্রেস যখনই ব্রিটিশকে কোণঠাসা করতে চেয়েছে, জিন্না পরাধীন ভারতীয়দের মধ্যে মুসলিমদের অধিকার নিয়ে সরব হয়েছেন, গণহত্যা করিয়েছেন, ব্ল্যাকমেল করে দেশভাগ করিয়েছেন, এবং সিন্ধুর ওপারের অপদার্থরা এখনও বিষাক্ত জিন্নার বিষের উত্তরাধিকার বহন করে চলেছে। দেখুন, সাধারণত সেনাপ্রধানদের মধ্যে একটা ডিসিপ্লিন, একটা ব্যক্তিত্ব থাকে। এই আসিফ মুনিরের কথা শুনে মনে হলো মাচায় বসে কোনো ভণ্ড ধর্মগুরু উস্কানি দিচ্ছে। আর কাশ্মীর নিয়ে যখন বলছিল, মনে হলো ওই শোলে ছবিতে ধর্মেন্দ্র সেই জলের ট্যাঙ্কে চড়ার কথা। পাকিস্তানি সেনা তেল, সাবান এই সমস্ত ইদানিং বিক্রি করা শুরু করেছে শুনেছিলাম। তারা সার্কাসও খুলেছে নাকি? এই যে এরকম সব জোকারের মতো লোকজন ঘুরে বেড়াচ্ছে, 80 বছর পর আবার সেই দ্বিজাতীয় তত্ত্ব নিয়ে টানাটানি করা। ভাবুন তো, একটা লোক যে ওখানকার সেনাপ্রধান, পাকিস্তানের শান্তি শৃঙ্খলা বজায় রাখা যার অন্যতম কাজ, সেই লোকটা এমন সব কথা, উস্কানিমূলক কথা বলছে, এরপর পাকিস্তানে যে কজন অমুসলিম টিকে রয়েছে তাদের তো প্রাণ সংশয় হয়ে যাবে। সেনাপ্রধান হয়ে এরকম কথা কেউ বলতে পারেন নাকি? পারে, অবশ্য পারে, যখন লেজে আগুন লাগে। জানেন তো এই দ্বিজাতি তত্ত্ব আওড়াতে হচ্ছে কেন? কারণ পাকিস্তান যে একটাই জাতি এবং সেটা মুসলমান, সেটা বোঝাতে হচ্ছে। এটা বোঝানোর প্রয়োজন পড়ে গেছে। খাইবার পাখতুনখোয়ায় পাশতুনরা স্বাধীনতা চাইছে, সিন্ধি মুহাজিররা নিজেদের অধিকার চাইছে, আর পাঞ্জাবে মূল্য বৃদ্ধি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বালুচ বিদ্রোহীরা তারা তো এই পাকিস্তানি সেনাকে যখন যেমন খুশি মারছে। তার মানে ভাবুন, পাকিস্তান এই মুহূর্তে অনেকগুলো জাতিতে ভেঙে গেছে। এর থেকে নজর ঘোরাতেই তো এই যাবতীয় কথা, ধর্ম এগুলোকে ব্যবহার করার চেষ্টা, আর এর জন্যই ওই কাশ্মীরের ভাঙা রেকর্ডটা বাজাতে হচ্ছে। হিন্দুরাই যে মূল শত্রু সেটা বলে মুসলিম সমাজকে এক করার চেষ্টা হচ্ছে। ভাবুন, 5 লাখ সেনার পরমাণু শক্তি নিয়ে যদি আর্তনাদ করতে হয়, তাহলে তো সেই সেনা প্রধানকে ভাঁড়ের মতোই লাগে। আসিফ মুনিরকে ভাঁড় বলায় জেনেভা কনভেনশনের কিন্তু কোনো শর্ত লঙ্ঘন হচ্ছে না। ঠিক যেরকম ওই পদ্মাপাড়ের সুদখোরকে শয়তান বললে শান্তির নোবেল কমিটি এতটুকু মানে কিচ্ছু মনে করবে না, আপত্তিই করবে না। এই সংখ্যালঘু হিন্দুদের নিপীড়ন করার জন্য যে রোজ নিত্য নতুন ফন্দি বার করছেন তিনি, তাকে শান্তির নোবেল দেওয়াটাই তো একটা ভাড়ামো ছিল। সেই ইউনুসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম আবার পশ্চিমবঙ্গের মুসলিমদের স্বার্থ রক্ষার পক্ষে সওয়াল করেছে। ভারত সমুচিত জবাব দিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোতে যে ওয়াকফ আগ্রাসন দেখা গেল, তার পেছনে তো তার ওখানকার ওই আনসারুল বাংলা টিম, হিজবুত তাহরির মতো জঙ্গি গোষ্ঠীগুলোর ইন্ধনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হামলার ধরন, সরকারি সম্পত্তিকে নিশানা করা, বিধর্মী চিহ্নিত করে নিশানা করা, সব কিছুতেই তো বাংলাদেশি বর্বরদের ছাপ স্পষ্ট। কিন্তু মোকাবিলা হবে কি করে?
বিরোধী দল নেতা একটা দাবি তুলেছেন, সীমান্তবর্তী এলাকায় হিন্দুদের অস্ত্র রাখার অনুমতি দেওয়া হোক। বিএসএফ সিআরপিএফ পার্মানেন্ট থাকে না, বিএসএফটা বর্ডার এলাকা, কিন্তু সিআরপিএফ বিএসএফ যেটা জেনারেল ল অ্যান্ড অর্ডার ডিউটি করছে, আজকেও এক্সটেন্স করেছে, আমি কোর্টের কাছে কৃতজ্ঞ। আপনাকে বলি পার্মানেন্ট থাকবে না। বাংলাদেশ থেকে যে 50 কিলোমিটার বর্ডার এলাকা এবং যেখানে হিন্দু জনসংখ্যা অত্যন্ত কম, 20%-এর নিচে, তাদেরকে কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার মতো বৈধ লাইসেন্সযুক্ত আগ্নেয়াস্ত্র দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে। কাশ্মীরের তো বর্ডারের বহু গ্রামে এই ব্যবস্থা আছে, স্পেশাল অ্যাক্টের আওতায় আছে তো কাশ্মীরে যা আছে সেম মডেল যদি মুর্শিদাবাদ এলাকায় আপনারা না করতে পারেন, তাহলে 10-15% হিন্দু যেখানে আছে হিন্দু থাকবে না। দাবিটা তোলার সময় বিরোধী দল নেতা কি ভেবে দেখেছিলেন ঠিক কোন দাবি তুলছেন? এই দাবির মধ্যে যদি অস্ত্র সবার হাতে পৌঁছে যায় তাহলে কি হবে বুঝতে পারছেন? আইনি অস্ত্র নিয়ে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে হয়তো সারাক্ষণ গোলাগুলি চলবে, ফলে এই দাবি নিয়ে বিতর্ক হওয়ার হচ্ছেও। কিন্তু বিতর্কে ডুব দেওয়ার আগে একটুখানি মনে হচ্ছে যে এই যে সংকটটা, এটার কথা তো অনেক সময় সেই পুরনো দিনে সব্যসাচীর কথাটা মনে পড়ে যাচ্ছে আর কি। তাতে এরকমই উল্লেখ ছিল, আত্মরক্ষার জন্য আগ্নেয়াস্ত্র, সেটা সব্যসাচীর বরদা চেয়েছিলেন, পাননি, মারা গেছিলেন, তারপরে আবার সব্যসাচী নিজে বিপ্লবী হয়ে গেছিলেন। এবার এই সমস্ত ঘটনাগুলো কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীকে এই প্রস্তাব দেওয়ার পক্ষে অনুপ্রাণিত করেছে কিনা সেটাও তো একটা অন্যরকম চিন্তাভাবনার বিষয়। কিন্তু দেশের আইনের স্পিরিটের সঙ্গে ঠিকঠাক যায় না, একেবারে আইন বিরোধী দাবি এটা হয়তো বলা চলে না, কারণ তিনি বলেছেন আত্মরক্ষার খাতিরে অস্ত্র রাখা, আত্মরক্ষার অধিকার সবারই রয়েছে, কিন্তু সেই সংজ্ঞাটা তো সব জায়গায় মেলে না। কিন্তু কোথাও গিয়ে পথের দাবির সাথে শুভেন্দুর দাবি একটা জায়গায় মিলে যায়, প্রশাসনের ভূমিকায়। বাকি রাজনৈতিক বিতর্ক যাই হোক, সীমান্তবর্তী গ্রামগুলোতে যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে তাকে তো অস্বীকার করা যায় না। মানে আমার নিজেকে প্রোটেক্ট করা বা আমার পরিবারকে প্রোটেক্ট করার সেই অধিকার তো নিশ্চয়ই ভারতবর্ষের সংবিধান আমাকে দিয়েছে। সেই হিসেবে আজকে যে স্থিতি এবং যেভাবে স্টেট স্পন্সার্ড টেররিজম হচ্ছে পশ্চিমবঙ্গে, এটা তো কোনো হঠাৎ করে হয়নি। এ তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসি তারা স্টেট স্পন্সার্ড টেররিজম, সাদ, রাদি আর এই আনসারুল বাংলা টেররিস্টকে দিয়ে যেটা করিয়েছে, সেটা আটকানোর জন্য, পরিবারকে বাঁচানোর জন্য সত্যি তো আর্মস দরকার। প্রতিটি বক্তব্য ভারতীয় জনতা পার্টির উস্কানি এবং প্ররোচনা দেয়। প্রত্যেকটি বক্তব্য কমিউনাল ডিভাইডের কথা বলে। আমি কাউকে অ্যাটাক করছি না, কিন্তু আমার পরিবারে যদি তার ওপর কুপিয়ে মারার যদি এই মব চলে আসে, তাহলে আমাকে এবং আমার পরিবারকে তো বাঁচাতেই হবে। তার জন্য তো আমার অস্ত্র লাগবেই। যে অসুখ যে ওষুধে সারে সেই ওষুধই তো দিতে হয় নাকি? আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছেন অনেক দিন ধরে, আপনার সর্দি কাশি কমছে না, তারপরে তো আপনি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাবেন, এটা অ্যান্টিবায়োটিক দেবেন, তো যখন অ্যান্টিবায়োটিকের দরকার পড়বে অ্যান্টিবায়োটিক দিতে হবে, নাহলে রোগ সারবে না। তো কি করার আছে? বিজেপি একটা ভাষাই বোঝে, তার হচ্ছে অস্ত্রের ভাষা। এর অস্ত্রের ভাষার বিরুদ্ধে যে ভালোবাসার ভাষা একটা হতে পারে, অস্ত্রের বিরুদ্ধে যে ভালোবাসা জয়ী হতে পারে, হিংসার বিরুদ্ধে যে প্রেম জয়ী হতে পারে, বিষয়টা এটা তো বিজেপি বুঝবে না। ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য পুলিশ আছে, কিন্তু যে পুলিশ তাকে নাপুংসক করে রেখে দিয়েছে মুখ্যমন্ত্রী, সেখানে আর্মস রাখা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এখানে এই পশ্চিমবঙ্গে পুলিশের আর কোনো রোল নেই। বিজেপি মনে করে তৃণমূলকে হটাতে গেলে বা তৃণমূলকে সরাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ৯৭টা উন্নয়নের যে দিশা আছে তাকে আটকাতে গেলে ঘরে ঘরে অস্ত্র ঢুকিয়ে দাও, ঘরে ঘরে অস্ত্রের সরবরাহ করো। এই যে অস্ত্রের ভাষা, এগুলো আমার মনে হয় যে এর সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি বা যে প্রশ্ন আপনি বললেন তা জড়িয়ে নিয়ে এটা বিজেপির ডিএনএতে এই হিংসা বা অস্ত্র আছে। দায়িত্বজ্ঞানহীন কাজ করছেন। একটা সীমার পর সরকারের উচিত ব্যবস্থা নেওয়া, পুলিশের উচিত ব্যবস্থা নেওয়া। বিজেপি নেতারা যেভাবে অস্ত্র রাখুন, অস্ত্রের ব্যবহার, অস্ত্রের কারবার, এটা অত্যন্ত বাজে প্ররোচনা
গণতন্ত্র আছে বলে যা ইচ্ছা বলে যাবে, এটা তো হতে পারে না। একটা লেভেলের পর এদের আইনের আওতায় রাখা উচিত। তাদের পরিচালিত যে রাজ্যগুলো আছে সেই রাজ্যে কি এরকম আছে লাইসেন্স, গান লাইসেন্স এরকম? আমাদের রাজ্যে সব বলার পিছনে কারণটা কি জানি না। তাদের তো 20টা রাজ্য আছে, সেই 20টা রাজ্যে সকলের হাতে বন্দুক দেওয়ার লাইসেন্স কি দেওয়া হয়? আগে তাদের রাজ্যে দেখ, তখন আমরা ভাববো আমাদের জন্য। আমাদের কোনো বিপদ হয়নি বাংলায়, বাংলায় এখানে কিছু বিপদ হয়নি। ঘটনা ঘটেছে, নিশ্চয়ই ঘটেছে, ঘৃণ্য ঘটনা ঘটেছে, লজ্জাস্কর ঘটনা ঘটেছে, কিন্তু দেখবার এটাই এখানে সিগনিফিকেন্ট, এটাই যে এই ঘটনার নিন্দা হিন্দু মুসলমান সমেত আপামর মানুষ করছে। বাংলায় কি অস্ত্র কম পড়িয়েছে? এখানে মুখ্যমন্ত্রী বারবার বলার পরেও তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সেগুলো আগ্নেয়াস্ত্রগুলো কোথাও লাইসেন্স পাওয়া কিনা জানি না, কিন্তু বিভিন্ন সময় আগ্নেয়াস্ত্র যে গর্জে উঠেছে সে তো দেখা গেছে, রক্তও পড়েছে অনেক। এবার তারপরে আবার আরও অস্ত্র চাই, কি জানি ওই সেই রাজা এত রক্ত কেন, রাজা এই বক্তব্যগুলো চারপাশ থেকে যাতে উঠুক সেটাও কি কেউ কেউ চাইছেন জানি না। কিন্তু পরিস্থিতি যে দাঁড়িয়েছে আমার মনে হয় কি জানেন তো, একটু ওই মানুষজন কি চাইছেন সেটার কথা একটুখানি ভালো করে খতিয়ে দেখা দরকার। ওই উপদ্রুত এলাকার মানুষ, দেখুন ধুলিয়ান পুরসভায় আজ শান্তি বৈঠক ছিল। সেখানকার এক বাসিন্দা পাকাপাকিভাবে ওখানে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প বসানোর দাবি তুলেছেন। বলেছেন তা না হলে ওই এলাকা নাকি জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে যাবে। মানে ভাবতে পারছেন, রাজ্য প্রশাসন এই শান্তি স্থাপনের জন্য এতবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছে, কিন্তু কিছুতেই পাস মার্কসটা পাচ্ছে না। এলাকায় যেভাবে উগ্রবাদীরা ঢুকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে উভয়ের মধ্যে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, তার জন্য আমরা চাই যে এখানে একটা স্থায়ীভাবে একটা বিএসএফ ক্যাম্প করা হোক, এবং যারা সেন্ট্রাল ফোর্স যারা এসছেন, যাদের উপর নির্ভরশীল হয়ে মানুষ তাকিয়ে আছে, তারাকে যারা এখন স্থায়ীভাবে কিছুদিন রাখা হয়। আমরা আতঙ্কিত, এখনও আতঙ্কিত, এই কারণেই আতঙ্কিত যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত, যার মূল পান্ডা তারা কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। পুলিশ যদি নিরপেক্ষভাবে যদি তদন্ত করে তাহলেই ধরা পড়বে। হরিয়ারপাড়া থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে, ছত্তিশগড় থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে এখানে এসে একটা ঘাঁটি গেড়েছে। এই ঘাঁটিটা সাধারণ মানুষ জানতে পারেনি। দেখুন, এটা ষষ্ঠীবাবু উনি দাবি রেখেছেন, এটা প্রশাসনের বিষয় আর কি। দেখুন, ব্যক্তিগতভাবে দাবি করতেই পারে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে কখনো কোথাও স্থায়ীভাবে কেন্দ্রীয় বাহিনী দেই না, এখানে আইনগত দিক আছে। দেখুন, একজন মানুষ সেই দাবিটা তুলছেন কখন, যখন তার পাশে শাসক দলেরই সাংসদ বা বিধায়ক বসে আছেন, খলিলুর রহমান বা আমিনুল ইসলাম, শুনলেন তো, তাদের তো অস্বস্তি চূড়ান্ত হওয়াটাই স্বাভাবিক। তাদের নিজেদের দলের দিকটা দেখতে হবে, সেই বক্তব্যই রাখলেন। কিন্তু এর বাইরেও তো আরেকটা পক্ষ আছে, মানে যে পক্ষ তৃণমূল বা বিজেপি কারো পক্ষেই না, অথবা হিন্দু বা মুসলিম কারোর পক্ষেই না, অথবা সবার পক্ষে নিজেদের বলে মানবতা বা নীতি আদর্শ টাদর্শ এসবের পক্ষে তারা। মানে এই সমস্ত পক্ষের কিন্তু এখন উভয় সংকট, ধর্ম সংকটও বলতে পারেন। ধর্ম আর জিরাফে একসঙ্গে থাকার সম্ভব হচ্ছে না। জয়পুরের মহারাজা একবার আফ্রিকা থেকে একটা জিরাফ এনেছিলেন নিজের চিড়িয়াখানার জন্য। এর আগে ওরকম প্রাণী তার এলাকায় কেউ দেখেননি, সেখানে উপচে পড়েছিল ভিড়। এবার রাজার যারা বিরোধী তারা রটিয়ে দিল যে প্রাণী কেউ কখনো দেখেনি, সেটা ভগবানের সৃষ্টিই নয়, প্রাণীটা নিঘাত শয়তানের সৃষ্টি, তাই দেখাটাই অধর্ম, যে দেখবে সেই বিপদে পড়বে। এরা রটে যাওয়ায় দিনের বেলায় লোক আর চিড়িয়াখানায় যাচ্ছিল না, কিন্তু রাতে লুকিয়ে লুকিয়েই অনেকে যেতে শুরু করেছিল। দেখার অদম্য আগ্রহ তো, এই জন্যই বলা, এখান থেকেই সেই কথাটা শুরু। দিনে ধর্মেও আছি আর রাতে জিরাফে। মুর্শিদাবাদের ঘটনার পর এখন যা সময়, তাতে ধর্ম আর জিরাফ দুটোতে একসঙ্গে থাকা কিন্তু খুব টাফ ব্যাপার। কোনো না কোনো পক্ষের হতেই হবে, ওই নিরপেক্ষ এখন কোনো পক্ষ হতে হবে, এছাড়া আর কোনো বক্তব্য নেই। কিন্তু থাকার তো কথা নিরপেক্ষের নিরপেক্ষ থাকা। যেমন ধরুন রাজভবন, সংবিধান অনুযায়ী রাজ্যপাল বলুন বা মুখ্যমন্ত্রী, এই ধরনের পদগুলো তো সব নিরপেক্ষ,
সেই নিরপেক্ষ রাজ্যপাল সিভি আনন্দ বোস সপরিষদ আজ মালদায় পৌঁছেছেন, রাতে সেখানেই থেকেছেন। বেশ কয়েকদিন তিনি আড়ালে ছিলেন, কিন্তু ফের তিনি সক্রিয়। ভাল লাগছে দেখে। আপনি থাকছেন স্যার, এটা বুঝিয়ে দিলেন আর কি। কিন্তু রাজ্যপালের এই যাওয়া আসাটা নিয়েও তো পক্ষে বিপক্ষে ঝড় উঠেছে। এবার আপনি ঝড় দেখবেন নাকি সাংবিধানিক অভিভাবকের গাইডেন্সটা, সেটা আপনার ওপরেই ছাড়লাম। কিন্তু তার থেকেও তো বড় কথা তিনি যেভাবে গেলেন সেইটা। মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন যাতে না যান, সে অনুরোধ না মেনে তিনি ওই উপদ্রুত এলাকায় চলে গেলেন। এবার গিয়ে ওই আগুনে জল ঢাললেন নাকি ঘি, সেটা নিয়েই তো এখন আবার নতুন বিতর্ক তৈরি হবে। It's a task which is necessary to maintain peace and tranquility in Bengal. You know, the dance of death, if I may say so, that is going on wantonly on the streets of Bengal in many places. This kind of cult of violence can never be tolerated at all. একদম বেছে বেছে কথাগুলো বলেন জানেন তো। ড্যান্স অফ ডেথ, বাংলার পথে ঘাটে মৃত্যুলীলা। কে বলছেন? রাজ্যপাল সিভি আনন্দ বোস। কার উদ্দেশ্যে বলছেন? কে লক্ষ্য? পরিষ্কার, সরকার এবং শাসক। পাল্টা শাসক শিবির বলছে যে রাজ্যপাল বিজেপির হয়ে মুখ খুলছেন, বিজেপির হয়ে পথে নেমেছেন। এবার দেখুন, এই সব কটা কথারই একটা পার্ট ঠিক, আর একটা পার্ট বিতর্কিত। দীর্ঘদিন পর রাজ্যপাল পথে নেমেছেন, সেটা নিয়ে মানে সরকারের একটা বক্তব্য ছিল, আবেদন ছিল রাদার। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যাবেন না, কদিন পরে যান। এবার সেটা ঠিক, রাজ্যপাল যেরকম সাংবিধানিক অভিভাবক, তেমনি মুখ্যমন্ত্রী হলেন সাংবিধানিক প্রধান। কারো কথাই তো এড়িয়ে যাওয়া যায় না, তাহলে সংবিধানকে উপেক্ষা করা হয়ে যাবে। কিন্তু সংবিধানের দুই রক্ষাকর্তা, তারা বোধহয় একে অপরকে উপেক্ষা করতেই পারেন, এটা আমরা বুঝে গেছি। এতে সংবিধানের ব্যালেন্স ঠিক থাকে, এটা নিশ্চয়ই যুক্তি। রাজ্যপাল সেই এখতিয়ারেই কি ইগনোর করলেন? কথা না শুনে মালদা চলে গেলেন, যেখানে রিফিউজি ক্যাম্প হয়েছে সেখানে তো তিনি গেলেন। আরেকটা জায়গায় মুর্শিদাবাদে, যেখান থেকে তারা এসছেন, আসল ঘটনাস্থল, সেখানে যাবেন কি যাবেন না সেটা নিয়ে আবার জল্পনা চলছে। মুর্শিদাবাদের ঘটনা ঘটেছে 1 সপ্তাহ হয়ে গেছে, এখন আপাতত সেখানে সেই অর্থে শান্তি রয়েছে। মামেদের হয়ে সেলিম মীনাক্ষীরা সবার আগে পৌঁছেছেন, কংগ্রেসের শুভঙ্কর সরকার, অধীর চৌধুরীরাও গেছেন। এবার সুকান্ত মজুমদাররা মালদা রেফিউজি ক্যাম্পের ব্যাটন নিজেদের হাতে তুলে নিয়েছেন, রাজ্যপাল সেখানেই গেলেন। বিরোধীদের আটকানোর এখতিয়ার সেটা সরকারের আছে, রাজ্যপাল তাকে তো আটকানো যায় না, বড় জোর আবেদন করা যায়। কিন্তু তারপরেও সিভি আনন্দ বোস কিন্তু 1 সপ্তাহ টাইম নিয়েছেন, এইটা খুব ইন্টারেস্টিং। এতদিন কিছু ঘটলে সবার আগে তিনি পৌঁছে যেতেন, কিন্তু তাই এক্সপেকটেশন ছিল কারোর যে তিনি নিশ্চয়ই কিছু করবেন, আবেদনও যাচ্ছিল, কিন্তু যাননি। আরজি কর কাণ্ডে ভাঙচুরের পরদিন গেছিলেন, ভাঙড়ে ভোট হিংসার পরেই ছুটে গেছিলেন, উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়েও সঙ্গে সঙ্গে গেছিলেন। এবার গেলেন কিন্তু 7 দিন পর। কেন বলুন তো? তিনি কি ধর্মে থাকবেন নাকি জিরাফে, তাই নিয়ে দ্বিধায় পড়েছিলেন? তাহলেও তো আরেকটা প্রশ্ন উঠে আসবে, তিনি গেলেন নাকি যেতে বাধ্য হলেন? 11 এবং 12 তারিখে যাদের যে ডিউটি ছিল করা, তারা করেনি। কারা করেননি? বিরোধী দলনেতা নিশানায় কে ছিলেন? তিনি কি সিভি আনন্দ বোস? ভাববাচ্চে টার্গেট করেছিলেন বিরোধী দলনেতা আর রাজ্য বিজেপি সভাপতি। তিনি শটান চলে গিয়েছিলেন রাজভবনে, সঙ্গে মুর্শিদাবাদে আক্রান্তদের পরিবার। রাজভবনে প্রেশার বাড়ছিল, সরকারকে প্রেশার দেওয়ার প্রেশার বাড়াচ্ছিলেন বিজেপি নেতারা। সঙ্গে আর এক প্রেশারও ছিল, আবেদনের আকারে হলেও সেই প্রেশারটা দিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। তা নাহলে আমি নিজেও যেতে পারতাম, তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে। সাংবিধানিক অভিভাবককে সাংবিধানিক প্রধানের প্রেশার, সঙ্গে শাসকের প্রেশারও জুড়ে গিয়েছিল গতকাল। এর ফলে যদি কোথাও কোনো রকম নতুন করে প্ররোচনা তৈরি হয়, তার জন্য রাজ্যপাল দায়ী থাকবেন। যাবেন, কিন্তু কখন? এ নিয়ে শুরুতে সংশয় ছিল, বৃহস্পতির রাতে না শুক্রবারের সকালে। শেষ পর্যন্ত সিভি আনন্দ বোস ট্রেনে চাপলেন 7 সকালে সপরিষদ। কিন্তু কোথায় যাবেন? ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে, রিফিউজি ক্যাম্প মালদায়, ধর্ম সংকট সেখানেও। শেষ পর্যন্ত প্রথম দিনের সফরে রাজ্যপাল গেলেন মালদা। আমি তো বারণ শুনেছি, মুর্শিদাবাদ যাচ্ছেন না, উনি মালদায় যাচ্ছেন। আরেকটু আমরা অনুরোধ করতে পারি, এটাও বলে দিতে পারেন
ঘোড়া ঢুকায় আর উনি ঘুরতে ভালোবাসে, ঘোড়াটাই ওনার কাজ। রাজ্যপাল দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন, গেছেন, তার কারণ তার রাজনৈতিক বসেরা এটাও কিন্তু এই প্লটের মধ্যে আছে। আমরা এটা এই গোটাটার তদন্ত চাইছি এই কারণে। তদন্ত ঠিক 1 বছর আগে রাজভবনের অন্দরে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। তদন্তের এখতিয়ার নিয়ে মামলা গড়িয়েছিল আদালতে। খোদ মুখ্যমন্ত্রী বলেছিলেন তিনি আর রাজভবনে যাবেন না। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। মুখ্যমন্ত্রী বার দুয়েক রাজভবনে গেছেন, পঞ্চায়েত হিংসা বা উপাচার্য নিয়োগের মতো নতুন কোনো সংঘাত দেখাও যায়নি। এবার ফের একবার সংঘাতের পথে নামলেন সিভি আনন্দ বোস। নামলেন না নামতে বাধ্য হলেন? বিজেপি রাজ্য সভাপতি বলে দিয়েছেন তিনি যেতে রাজি হয়েছেন। তার মানে আগে কি রাজি ছিলেন না? প্রশ্নটা থেকেই যাচ্ছে। রাজ্যপাল আশ্বস্ত করেছেন তিনি এনাদের পাশে থাকবেন। গভর্নর সাহেব যেতে রাজি হয়েছেন, সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। নিজের ইচ্ছে যাওয়া আর অন্যের ইচ্ছে যাওয়া, দুটোই যাওয়া, কিন্তু সেই যাওয়া নিয়েই তো বিতর্ক। আর এই যাওয়া দুরকম যাওয়ার মধ্যে তফাৎ কোথায়? একটাই, শিরদাঁড়ায়। দেখুন, রাজ্যপাল গেলেন বৈষ্ণবনগরের ক্যাম্পে, সেখানে ঘরছাড়ারা পড়ে আছেন। কেন তাকে যাওয়ার ক্ষেত্রে একটু বিরত করার চেষ্টা করা হচ্ছিল বোধহয় আমরা আজকে জানতে পারলাম। আজ প্রশাসন তাদের মুর্শিদাবাদে ফেরানোর ব্যবস্থা করেছিল। অনেকেই ফিরতে চাননি। কেন? মূলত দুটো কারণ। বেশিরভাগেরই বাড়ি ঘর বলে আর কিছু পড়ে নেই, হয় ভাঙচুর করে শেষ করে দেওয়া হচ্ছে, নয় পুরে খাক হয়ে গেছে। আর তার সঙ্গে যে নিরাপত্তার ব্যবস্থা, সেটাতেও তো আস্থা নেই বলে অভিযোগ। অনেকেই বলছেন যে প্রশাসন জোর করে ফেরাতে চাইছে, জোর করে ওই বিল আটকে রাখার অভিযোগ ছিল রাজ্যপালের বিরুদ্ধে। এবার সেই রকম এখন আবার তার বিরুদ্ধে, মানে এখন প্রশাসনের বিরুদ্ধে, প্রশাসন অভিযোগ তুলতো, সরকার অভিযোগ তুলতো রাজ্যপালের এগেনস্টে, এখন প্রশাসনের বিরুদ্ধে জোর করে আটকে রাখার অভিযোগ উঠছে। এবার দেখুন, রাজ্যপাল যাওয়ায় আরেকটা পক্ষ তো ধর্ম সংকটে পড়লো, সেটা পুলিশ প্রশাসন। তাদেরকেও অন্যের ওই নির্দেশ ফলো করতে হয়। সেই নির্দেশেই সকাল থেকেই বলতে হচ্ছিল শান্তি ফিরেছে, এবার বাড়ি যাও। এবার কতটা শান্তি সেটা তো সন্ধ্যেতেই দেখা গেল। রাজ্যপাল পৌঁছতেই বাধা দেওয়ার অভিযোগে ধুন্ধুমার বেঁধে গেল। শান্তি ফিরেছে বলা প্রশাসন শান্তি সত্যিই দেখাতে পারলো, নাকি অশান্তি এড়াতে পারলো না, নাকি সন্ধ্যের অশান্তিটাও সেটাও ওই হওয়ারই কথা ছিল। রাজ্যপাল ঘর ছাড়াদের সঙ্গে কথা বলছেন, কেন মিডিয়াকে আটকানো হলো? কেনই বা গৃহহীনদের অবাধে কথা বলতে দেওয়া হলো না? নাকি এটাও হওয়ারই ছিল? ওই রাজ্যপাল গেলে উত্তেজনা বাড়তে পারে, বলা হয়েছিল না? কোনটা কার্য কোনটা কারণ সেটা ওই রাজনৈতিক নেতা নেত্রীরাই জানে। ভিতরে কি হচ্ছে না হচ্ছে মিডিয়া না গেলে আমরা তো জানতে পারবো না। তার জন্য মিডিয়াকে ভিতরে যেতে হবে, বুঝতে পারলেন? আমাদের সবারই পাবলিকের কথা হলো মিডিয়া ভিতরে যাবে। পুলিশ কি চাচ্ছে? কি কোনো মিডিয়া যাবে না। ওদেরকে ভয় দেখাচ্ছে, কালকে রাতে ওদেরকে পালিয়ে নিয়ে চলে যেতে চাইছিল। পুলিশের কাছে কথা হলো মিডিয়া যাবে না, ধরে খবর চাপানো যাবে, চাপিয়ে রাখবে ভিতরে। হ্যাঁ, চেপে রাখার চেষ্টা হচ্ছে, না হলে মিডিয়াকে ঢুকতে কেন দিচ্ছে না? চলে যেতে বলছে পুলিশ, যাচ্ছেন না এরা, যেতে রাজিরা। আচ্ছা, একটা কথা বলুন তো, কে ঘর ছেড়ে এরকম রিফিউজি ক্যাম্পে থাকতে চায় বলুন তো? আপনি চাইবেন? আমি চাইব। কোনো মানুষ চায়? যারা আক্রান্ত তাদের পক্ষে সরকার, পুলিশ, আক্রান্তদের আস্থা ফেরাতে বদ্ধপরিকর সরকার। এটাই তো সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। যতটা বলা হচ্ছে, পরিস্থিতি কি ততটাই স্বাভাবিক? কেন এই গরমে স্কুলটাকে ঘিরে বড় বড় ত্রিপল টানালো পুলিশ? প্রশ্নটা কিন্তু সারাদিন ওই বৈষ্ণবনগরে উঠেছে। দেখে সেই মনে আছে আপনাদের, সেই হীরক রাজার দেশে সেই পুরো গরিব লোকগুলোকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। সবই ওরকম, খুব ইঙ্গিতবাহী, জানেন তো। সরকার তো আক্রান্তদের পাশে, আক্রান্তদের পক্ষে। তাহলে তারাই কেন বারবার পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন? আরজি কর থেকে সন্দেশখালি, এই অভিযোগগুলো বারবার এক হয়ে যাচ্ছে কেন? সব ক্ষেত্রেই তো বিরোধীদের চক্রান্ত বলা হয়। এবার কি বলা হবে? গৃহহীনদের কি সরকার বিরোধী দল ভাবছে?
আজ রাজ্যপাল ছাড়াও তো আরও 2 পক্ষ গেছিল। জাতীয় মানবাধিকার কমিশন ওই মালদার বৈষ্ণবনগরের ক্যাম্পে গেছিল, জাফরাবাদের উপদ্রুত এলাকা ছাড়াও ধুলিয়ানে গেছিল, আর মহিলা কমিশন আজ মালদাতেই ছিল। এই 2 কেন্দ্রীয় প্রতিনিধি দলও তো নিশ্চয়ই ওই ঘর ছাড়াদের কথা শুনেছে, আমরাও শুনেছি, রাজ্যপালও শুনলেন। সরকার শুনতে পাচ্ছে কি? এতদিন রিফিউজি ক্যাম্প বলা হচ্ছিল, আজকের পর যদি কেউ এটাকে ডিটেনশন ক্যাম্প বলে কি হবে বলুন তো? এবং তার থেকেও বড় প্রশ্ন কি জানেন, এই বলার অপশানটা কে তৈরি করে দিচ্ছে বলুন তো?